আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকালে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী ২-৩ সপ্তাহ ইরানের ভেতর তিনি হামলা আরও শক্তিশালী করবেন এবং ইরানকে পাথরের যুগে ফিরিয়ে নিয়ে যাবেন। ঠিক এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন যে ইরানের পক্ষ থেকে এই হুমকির পরপরই যুদ্ধবিরতির অনুরোধ এসেছে। যদিও তিনি ইরানের ওই নেতার নাম প্রকাশ করেননি, তবে তিনি তার বক্তব্যে দাবি করেছেন যে ইরানের ভেতর কম কট্টরপন্থী যেই নেতা রয়েছেন এমন একজন নেতা এই যুদ্ধবিরতির অনুরোধ করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধবিরতি আমি ততক্ষণ পর্যন্ত করব না বা কোনো সিদ্ধান্ত নেব না যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কোনো কার্যত ভালো সিদ্ধান্ত ইরান না নেয় বা তা উন্মুক্ত না করে দেয়। এখন ডোনাল্ড ট্রাম্প নিজের বক্তব্যে যখন যুদ্ধবিরতির প্রস্তাবের অনুরোধ পেয়েছেন দাবি করেছেন, এটা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগারচি। তিনি তার বক্তব্যে বলেছেন এই ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব বা অনুরোধ ইরান করেনি। তিনি তার বক্তব্যে এমনটাও বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আগ্রাসনকারীদের ক্ষান্ত না করা হবে, নিবৃত্ত না করা হবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি হবে না। এমনকি যুদ্ধবিরতি করতে হলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, তাহলেই কিন্তু যুদ্ধবিরতি হবে, নয়তো যুদ্ধবিরতি নয়। আগামী ৬ মাস ধরে লাগাতার যুদ্ধ চলবে। দেখুন, একদিকে যুক্তরাষ্ট্র যখন দাবি করছে ইরান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছে, ঠিক এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরপরই ইরান কাতারের উপকূলে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্র সম্পর্কিত একটি বিশাল বড় তেলের ট্যাঙ্কারের ভেতর সরাসরি হামলা করেছে। যে তেলের ট্যাঙ্কারে অন্তত ২০ লক্ষ ব্যারেল জ্বালানি তেল মজুদ ছিল। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায় কাতার এনার্জির মালিকানাধীন অ্যাকুয়া ওয়ান নামক যে সুপার ক্যারিয়ার জ্বালানি তেল ট্যাঙ্কার রয়েছে তার ভেতর ইরানের মিসাইল গিয়ে সরাসরি ক্রুজ মিসাইল গিয়ে হিট করে, আর এতে করে কিন্তু জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের যে রাস লাফান নামক শিল্পাঞ্চল রয়েছে তার ১৭ নটিক্যাল মাইল বা ৩১ কিলোমিটার উত্তরে রাফান্স বিশ্বের সব থেকে বড় এলএনজি প্লান্টে এটার অবস্থান ছিল। অল্পের জন্য পুরো এলএনজি প্লান্টটি উড়ে যায়নি। হামলায় সাধারণত ৩টি ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে এমনটা জানা যায়। জাহাজের ক্ষয়ক্ষতি হলেও নাবিকদের কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। দেখুন, ২১ জন ফিলিপিনি নাবিক এই জাহাজটিতে অবস্থান করছিলেন, তবে তাদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তাদের উদ্ধার করা হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির যে কথা বলছেন এর পাল্টা জবাব হিসেবে বা বার্তা দিতে তারা এই হামলা করেছে যে যুদ্ধটা কন্টিনিউ করবে, ইরান সিরিয়াস। দেখুন, একদিকে যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংঘর্ষের মাত্রা আরও বাড়াচ্ছে, ঠিক এমতো অবস্থায় বাংলাদেশ এবং ইরানের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি বা কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে। দেখুন, একটি দীর্ঘ সময় নীরবতা ভেঙে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে, যেখানে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার ব্যর্থতা, সংঘাতের তীব্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিপূর্ণ প্রতিষ্ঠা এবং সংলাপের পরিবেশ তৈরি করার আহ্বান জানানো হয়েছে। প্রত্যেক দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা সম্মান করার গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। সংঘাত কখনো স্থায়ী সমাধান হতে পারে না, শুধু সংলাপ, পারস্পরিক সম্মান এবং আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমে সমস্যা সম্ভব, বাংলাদেশ এমনটা বলেছে। এছাড়াও আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের বিষয়ে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ। এখন এই বক্তব্যকে কেন্দ্র করে ইরান সন্তুষ্ট নয়। ইরান এখানে পরিষ্কারভাবেই বলছে যে ইরানের উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে আগ্রাসন করলো, এই আগ্রাসনের সরাসরি নিন্দা জানায়নি বাংলাদেশ, এই বিষয়ে কোনো কিছু স্পষ্ট করেনি। এটা কিন্তু তারা খুব দুঃখ পেয়েছে। তারা বলেছে বাংলাদেশের এই বক্তব্যে তারা অনেকটা দুঃখ পেয়েছে যে বাংলাদেশ কেন এটা পরিষ্কার করলো না। ইরান এটাও বলেছে যে বাংলাদেশের কিছু বাধ্যবাধকতা রয়েছে, কারণ চাইলে অনেক কিছু বলা যায় না, মধ্যপ্রাচ্যে আমাদের প্রচুর প্রবাসী নাগরিক রয়েছে। তবে এই ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে হতাশা প্রকাশ করে তারা কিন্তু দাবি করেছে যে ইসরায়েলের ব্যাপারে কেন নিন্দা জানানো হলো না। ইসরায়েল যে আক্রমণ করলো, অন্য দেশের কথা বাদ দিলাম, ইসরায়েলের কথা কেন বাংলাদেশ সরাসরি উল্লেখ করলো না, যেখানে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের যে সকল তেলবাহী জাহাজ রয়েছে সেগুলো ছেড়ে
ছেড়ে দেওয়ার জন্য কিন্তু ইরান খুবই আন্তরিক। এমন একটি প্রেক্ষাপটে বাংলাদেশ কেন ইসরায়েলের আগ্রাসনের নিন্দা করতে পারল না, ইস্যুটিকে কেন্দ্র করে তারা হতাশ। এখন একদিকে ইরানের সঙ্গে যখন বাংলাদেশের মন মানিল্য তৈরি হয়েছে, ঠিক এমতো অবস্থায় চীন একটি শক্তিশালী অ্যাকশন নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে এবং আরও কয়েকটি দেশের বিরুদ্ধে। চীন ঘোষণা দিয়েছে যে আগামী 1 মাসের জন্য এই সকল দেশে চীন কোনো তেল রপ্তানি করবে না। দেখুন, এটি বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা। আমরা যেমনটা ভাবি যে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বন্ধ হয়েছে মানে বাংলাদেশের হয়তো প্রবলেম হবে, তবে বাস্তবতা হলো মধ্যপ্রাচ্য থেকে আমরা তত বেশি তেল আমদানি করি না। বাংলাদেশের বাৎসরিক বর্তমানে মোট জ্বালানি তেল বা এই সম্পর্কিত যেই সকল উপকরণ রয়েছে তার চাহিদা প্রায় 64 লক্ষ মেট্রিক টন, যেখানে আমাদের একমাত্র যে রিফাইনারি রয়েছে অপরিশোধিত তেল থেকে তেল আমরা উৎপাদন করি তার উৎপাদন সক্ষমতা 12 লক্ষ মেট্রিক টনের মতো। বাকি পুরোটাই কিন্তু আমরা পরিশোধিত তেল আমদানি করি। আর হিসাব বলছে বাংলাদেশের এই বিশাল আকারে যে পরিশোধিত তেল আমদানি তার 50% যোগান দেয় চীন। চীন আগামী 1 মাসের জন্য কোনো তেল সাপ্লাই দেবে না। এটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা, কারণ এই ক্ষেত্রে সাপ্লাই চেইনে আমাদের বড় ধরনের ঘাটতি হবে, এটাই স্বাভাবিক বিষয়, কারণ আমরা চীন থেকে পরিশোধিত বিপুল পরিমাণে তেল আমদানি করি। দেখুন, বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশের যে ফার্নেস অয়েল আমদানি রয়েছে এর উল্লেখযোগ্য বড় অংশ আমরা চীন থেকে আমদানি করি। আমাদের জন্য একটা সুখবর ছিল যে মার্চের একেবারে শুরুর দিকেই 90,000 মেট্রিক টনের ফার্নেস অয়েলের একটা বড় ধরনের যে তেলের সাপ্লাই রয়েছে সেটা কিন্তু আমরা পেয়েছিলাম, যার জন্যই কিন্তু আমরা এখন কিন্তু আপাতত বিদ্যুৎ সাপ্লাইটা সরবরাহটা ঠিক রাখতে পারছি। তবে চীন এই নতুন পলিসি আগামী 1 মাসের জন্য তেল রপ্তানি করবে না, এটা সকল দেশের জন্য নয়। চীন যেই সকল দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেবে তাদের কিছু কিছু সাপ্লাই চীন দেবে এমনটা চীন চিন্তা করছে। তবে এই ক্ষেত্রে চীনা ব্লকে কোন কোন দেশগুলো রয়েছে তা নিশ্চিত করতে হবে, যেটি বাংলাদেশের জন্য একটি কঠিন পরিস্থিতি। দেখুন, বাংলাদেশের মানুষকে এখন সর্বোচ্চ সংযম দেখাতে হবে, কারণ পরিস্থিতি আসলেই অত্যন্ত ক্রিটিক্যাল। বাংলাদেশ তার মোট গ্যাস আমদানির প্রায় উল্লেখযোগ্য প্রায় 80% মতো আমদানি করে কাতার এবং ওমান থেকে, কাতার থেকেই বেশি। সেই রাস্তাগুলো কিন্তু বন্ধ, সেখান থেকে সাপ্লাই পাবো না। নতুন করে পরিশোধিত জ্বালানি তেল আমদানির অন্যতম বড় যে সোর্স রয়েছে চীন, তাও কিন্তু বন্ধ। সিঙ্গাপুর কখন বন্ধ হয়ে যায় তারও গ্যারান্টি নেই। সুতরাং এখন সংযম দেখিয়ে দেশের স্ট্র্যাটেজিক চিন্তা করতে হবে। দেখুন, সৌদি আরব থেকে ক্রয়কৃত প্রায় 1 লক্ষ মেট্রিক টন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল এমটি নর্ডিক পোর্কস নামক একটি জাহাজের মধ্য দিয়ে হরমুজ প্রণালীতে আটকা পড়ে রয়েছে, যেটা ইরানের সঙ্গে মধ্যস্থতা করে আমরা ছাড়িয়ে আনার চেষ্টা করছি। ইরানের সঙ্গে বর্তমানে আলোচনা চলছে যে এই জাহাজটি দ্রুত কি করে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশে আনা যায়। তবে এক্ষেত্রে ইরানের সঙ্গে আমাদের দূরত্ব কতটুকু আমরা কাটিয়ে উঠতে পারি সেই বিষয়গুলো একটা প্রশ্নবিদ্ধ বিষয়। যাই হোক, এমতো অবস্থায় নতুন করে বাংলাদেশ সৌদি আরব থেকে আরও 1 লক্ষ মেট্রিক টন ক্রুড অয়েল সৌদি আরব থেকে ক্রয় করেছে। সেগুলো রেড সির উপকূল দিয়ে সরাসরি বাংলাদেশের যে একমাত্র পরিশোধনাগার রয়েছে ইস্টার্ন রিফাইনারি, সরাসরি সেখানে আসার কথা, এবং সেটা আসতেও কিন্তু 1 মাস সময় লাগবে। দেখুন, বাংলাদেশের 6টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য অনুমতি দিয়েছে ইরান। তবে ওই 6টি জাহাজের তালিকায় বাংলাদেশের 1 লক্ষ মেট্রিক টন জ্বালানি তেল বহনকারী যে জাহাজ রয়েছে তার নাম নেই। মানে জ্বালানি তেল এখন পর্যন্ত ইরান ছাড় দেয়নি। সুতরাং এটিও একটি স্ট্র্যাটেজিক বিষয় যে আমরা ইরানের সঙ্গে সমঝোতা করে এই সংকটকালীন পরিস্থিতি কি করে মোকাবেলা করব। দেখার বিষয় যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং বাংলাদেশের বর্তমান সরকারের নীতি এই কঠিন পরিস্থিতি কি করে মোকাবেলা করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।